স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ইভ্যালি নিউজ অ্যান্ড ভিউজের সাথে আছে আমি তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। দুজনই রাজনীতি মাঠে খুব পরিচিত মুখ। আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়া বাসভবন থেকে অনলাইনে যুক্ত হবেন আইইডিসি এর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেন। শুরুতেই চলে যেতে চাই আমাদের বার্তা কক্ষে। সেখানে আছেন আমাদের বার্তা সম্পাদক আব্দুর রহমান। আপনার কাছে জানতে চাই দিনের সবশেষ গুরুত্বপূর্ণ প্রধান খবরগুলো কি ছিল। ধন্যবাদ তাইমুর। যে খবরগুলো ছিল বাংলা ভিশনের সংবাদে, তার মধ্যে একটি হচ্ছে মন্ত্রিসভার বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে করোনার ঊর্ধ্বমুখী যে গতি রয়েছে তা মোকাবেলায় সরকার যে সকল পদক্ষেপ নিয়েছে সেসব নিয়ে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন, কিছু পরামর্শ দিয়েছেন। বিশেষ করে গণমাধ্যমে করোনার প্রতিরোধে যে প্রচারণা রয়েছে তা আরও বাড়ানোর কথা মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে একরকম হতাশা প্রকাশ করা হয়েছে যে নানা রকম প্রচারণা চালানোর পরও এক ধরনের মানুষের মধ্যে মাস্ক পরার ব্যাপারে উদাসীনতা রয়েছে। এ ব্যাপারে তারা মন্ত্রিসভার বৈঠকে আরও পরামর্শ দেওয়া হয়েছে যাতে মানুষ মাস্ক পরে, সেজন্য মানুষকে আরও বেশি করে প্রচারণা চালানোর কথা বলা হয়েছে। এর পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব বলেছেন যে সারা দেশে যে লকডাউনটা হচ্ছে স্থানীয়ভাবে, সেটা স্থানীয়ভাবে করা যাবে এবং জেলা প্রশাসন প্রয়োজন মনে করলে লকডাউন দিতে পারবেন। করোনায় দেশের সংক্রমণের সংখ্যা 8 লাখ ছাড়িয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 8,540 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত যে তথ্য দেয় তাতে তথ্য দেওয়া হয়েছে। আমরা সবশেষ রাতে যে খবরটি পেয়েছি তা হচ্ছে যশোরে 8 জনের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। এর আগে যে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে তাদের প্রায় সবাই ভারত থেকে বাংলাদেশে এসেছেন, কিন্তু এবার এই 8 জনের কেউই ভারতে যাননি। এর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। এটা অবশ্য খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ক নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে যে কর্মসূচি রয়েছে সেখানে বিএনপির নেতারা অভিযোগ করেছেন যে বেগম খালেদা জিয়ার উন্নত মানের চিকিৎসার জন্য বিদেশ নেওয়া প্রয়োজন হলেও সরকার অন্যায়ভাবে বাধা দিচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন যে বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসা নেওয়ার যে দাবি সেটা অযৌক্তিক। একই সাথে তিনি বলেছেন খালেদা জিয়ার ব্যাপারে শেখ হাসিনা যে আচরণ করেছেন সেজন্য বিএনপির উচিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো। এর পাশাপাশি রাজধানীতে নারী চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, এটি রাজধানীর কলাবাগানে ঘটনা ঘটেছে। পাশাপাশি চট্টগ্রামে একজন গৃহকর্মীকে নির্মম নির্যাতন চালানো হয়েছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে গৃহকর্তা ও তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। এই ছিল বাংলা ভিশনের প্রচারিত খবর। জি, ধন্যবাদ। দর্শক, বার্তা কক্ষ থেকে সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো জানাচ্ছিলেন বাংলা ভিশনের বার্তা সম্পাদক আব্দুর রহমান। আমিনুল ইসলাম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেমনটা বলা হচ্ছে যে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু শনাক্ত দুটোই বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা 8 লাখ ছাড়িয়ে গেছে। শনাক্তের হার 9.41। ঈদের পরে আসলে এই বাড়া কমার মধ্য দিয়ে আমরা দেখছি এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী অঞ্চলগুলো খুব বেশি আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী আজকে নির্দেশ দিয়েছেন যে সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউনের। চাঁপাইনবাবগঞ্জে 1 সপ্তাহ বেড়েছে। এই সিদ্ধান্তগুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলা ভিশনের দর্শক যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং একই সাথে আমার সহকর্মী বিজ্ঞ আলোচক জনাব জুনায়েদ সাকি, সবাইকে শুভেচ্ছা। আসলে বর্তমান বিশ্বে শত ব্যস্ততার মাঝেও সবচেয়ে আলোড়িত এবং আলোচিত বিষয় হচ্ছে এই করোনা। এবং কবে যে এই পৃথিবীটা আবার আগের চেহারা ফেরত পাবে এটা কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারছে না। করোনার শুরুতে করোনাকে নিয়ে অনভিজ্ঞ এবং নানা শ্রেণীর পেশার মানুষ এমন খুঁজে পাওয়া যাবে না যারা তাদের মতামত দেয়নি।
কিন্তু আজ পর্যন্ত এসে দেখা যাচ্ছে করোনা নিয়ে কারো মতামতে কিন্তু চূড়ান্ত অথবা চূড়ান্তের কাছাকাছি এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটা যেমন আমরা এখন শুনছি ভারতীয় ভ্যারিয়েন্ট, এর আগে শুনেছিলাম চাইনিজ ভ্যারিয়েন্ট, তারপরে শুনলাম যে ইতালিয়ান ভ্যারিয়েন্ট, নানা কথা শুনেছি। আর ভারতে অতি সম্প্রতি ভারতীয় variant। হ্যাঁ ভারতীয়, এবং সেখানে আবার শুনছি ব্ল্যাক ফাঙ্গাস। আবার আজকে একটা অনলাইন পত্রিকা দেখলাম, অনলাইন না, যে কেউ কেউ ছড়াচ্ছে যে এটা ফ্রিজে যে পেঁয়াজগুলো রাখা হচ্ছে সেখান থেকে নাকি এটা ছড়াচ্ছে। অর্থাৎ এটা নিয়ে যার যেমন ইচ্ছা তেমন বলে বেড়াচ্ছে। বাট আমি অত লম্বা আলোচনা না গিয়ে আমি যেটা মনে করি, আমি ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত অথবা আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী, সেই কারণে বলছি না। আমি দেশের একজন নাগরিক হিসেবে মনে করি যে করোনা এই ভয়াল ভাইরাসকে প্রতিরোধে এই সরকার বাস্তবোচিত পদক্ষেপ গ্রহণ করেছে বলেই বাংলাদেশের মানুষ এখনও তুলনামূলকভাবে পৃথিবীর অন্যান্য দেশের মানুষের চেয়ে অনেক ভালো অবস্থান আছে। শুধু তাই নয়, মানুষের ব্যক্তিগতভাবে ভালো আছে তা নয়। আমি যদি বর্তমান সময়ে দুনিয়ার অন্যান্য রাষ্ট্রের ইকোনমির সাথে বাংলাদেশের ইকোনমি মিলিয়ে দেখি, সেখানে কিন্তু আমার এই বক্তব্যের যথার্থতা ফুটে উঠবে। জি, অর্থনীতির বাস্তবতা নিয়ে আমরা একটু পরে আবার আলোচনায় যাব। আবার আপনার কাছে ফিরবো। জুনায়েদ সাকি, আমিনুল ইসলাম বলছিলেন যে এখন পর্যন্ত সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে বাস্তবচ্যুত এবং আমরা সেটার ফলাফলও পাচ্ছি, কিন্তু আপনার কাছে এই প্রশ্নের আলোচনায় আরও পরে যাবো। আমি যে জিনিসটা জানতে চাই, আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে যে সীমান্তবর্তী যে এলাকাগুলোকে খুব বেশি সংক্রমিত বলে চিহ্নিত করা হচ্ছে, এই এলাকার প্রশাসন তারা চাইলে প্রয়োজন অনুযায়ী লকডাউনের সিদ্ধান্ত নিতে পারবে। কি মনে হয়? ধন্যবাদ। সবাইকে সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। প্রশাসন যথোচিত পদক্ষেপ নিয়েছে এই কথা সরকার তো বলবেই, কিন্তু পদক্ষেপ আর বাস্তবায়নের মধ্যে বিরাট ফারাক। আমরা জানি না কোন পদক্ষেপটা আসলে সত্যিকার অর্থে নেওয়া হয়েছে, কোনটা বাস্তবায়ন করা হয়েছে কি ইত্যাদি। আমরা ওই যে বলে যে প্রকৃতির নিয়মে আল্লাহর রহমতে আমরা এখনো পর্যন্ত এটা একটা ঘটনা চক্র, যে আমরা আসলে একটা বড় আকারে, যেমন ধরুন এখন বলা চলে আমাদের এখানে ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট কিংবা সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট পাওয়া গেছে, ব্রিটিশ ভেরিয়েন্টও পাওয়া গেছে, এবং ইন্ডিয়ান ভেরিয়েন্ট এখন তো পাওয়াই যাচ্ছে, এবং যেগুলো অনেক বিপজ্জনক চেহারা নিয়েছে সেই সব দেশগুলোতে। বাংলাদেশে এটা এখন পর্যন্ত তুলনামূলকভাবে যদি বলি যে ব্রাজিল কিংবা ভারত কিংবা সাউথ আফ্রিকার তুলনায় এখনো পর্যন্ত তার প্রকোপ ভয়াবহতা ওই জায়গা থেকে কম, মৃত্যু হার ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরেও তো মৃত্যু আছে, প্রতিটি মৃত্যুই শোকের, দুঃখের। কাজেই যারা করোনার মধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করছে। আমাদের নিজেদের অনেক আপনজন মৃত্যুবরণ করেছেন, এবং যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা। আমি নিজেও আক্রান্ত হয়েছি। আমরা যেটা বলতে চাইছি যে এই দৈবক্রম সবসময় যে আসলে কাজ করবে এইটা কিন্তু আশা করা ঠিক না। কাজেই বিজ্ঞানীরা যা বলছেন, বিশেষজ্ঞরা যা বলছেন, তাদের কথাগুলো আমাদের অনুসরণ করা উচিত। দুটো জিনিস আমি পরিষ্কার করে বলতে চাই। একটা হচ্ছে যে এই যে সরকার এখনো বলছে যদি সীমান্তবর্তী এলাকার জেলা প্রশাসন মনে করে তাহলে তারা লকডাউন দিতে পারবে, অথচ ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটা সীমান্তবর্তী এলাকায় এই ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে এবং তার প্রকোপও দেখা যাচ্ছে। কাজেই এই যে সরকার একটা ঘটনা অনেক দূর ঘটে যাওয়ার পর তারপর সিদ্ধান্ত নেয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অনেক দ্রুত সিদ্ধান্ত নেওয়া যেত, যেমন চাঁপাইনবাবগঞ্জের প্রশাসন কিছুটা নিয়েছেন। কিন্তু আমরা যেটা নিশ্চিত হতে চাই যে প্রত্যেকটি এই ধরনের সীমান্তবর্তী জেলা যাতে অন্য জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অন্তত সাময়িক সময়ের জন্য, যে ওখান থেকে কেউ আর ঢাকা অন্যদিকে আসতে পারছেন না, এইটা খুব জরুরি। 2 নম্বর হচ্ছে ওইখানে ভেতরে যাতে প্রয়োজনীয় যে মানুষের সাথে মানুষের সংযোগের যে বিচ্ছিন্নতাটা দরকার সাময়িক সময়ের জন্য, সেটা করা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের মতো দেশে গত 1 বছরেরও বেশি সময় ধরে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে এখানে আসলে সরকার লকডাউনও ঘোষণা করে এগুলো বাস্তবায়িত হয় না। কাজেই বরং মানুষ কাজ করে কিভাবে এর সাথে অ্যাডজাস্ট করে স্বাস্থ্যবিধি মেনে চলবে সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার। ফলে সারা দেশে মাস্ক ব্যবহার, ডিস্টেন্সিং মেইনটেইন, এগুলোর দিকে মনোযোগ দেওয়া দরকার। শিক্ষা প্রতিষ্ঠান এই 1 বছর 2 মাস ধরে বন্ধ। একটা কথা বলে আসছি যে এই যে প্রস্তুতি, অর্থাৎ স্বাস্থ্যগত প্রস্তুতি এবং স্বাস্থ্যবিধি মানা, এইটার দিকে যদি আমরা মনোযোগ দেই আমাদের নিরাপত্তাটা বাড়বে। কিন্তু সবচেয়ে বড় সংকটের জায়গাটা কি? এক, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সরকারের যে প্রচারণা এবং জনগণের যে অংশগ্রহণ, সেটা আস্থার সংকটের কারণে পুরোপুরি হচ্ছে না। 2, সরকার স্বাস্থ্যক্ষেত্রে যে ভয়াবহ একটা দুর্নীতি প্রতিদিন বেরিয়ে আসে। আপনি সংবাদপত্রে দেখবেন যে স্বাস্থ্য খাতের এই বিষয়গুলো নিয়ে আমি সুনির্দিষ্টভাবে পরে একেবারে আলোচনায় যাব। জি, 250 টাকার একটা সুই
25,000 টাকায়। জি, এই হচ্ছে এই বাংলাদেশ। আলোচনায় পরবর্তীতে যাব। দর্শক, শুরুতেই বলছিলাম আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাসভবন থেকে আইইডিসি এর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেন। ডক্টর মুশতাক হোসেন, আপনাকে এই আলোচনার সূত্র ধরে যে প্রশ্নটি রাখতে চাই, আজকে পর্যন্ত বিশেষ করে ভারতীয় ভ্যারিয়েন্ট ধরার পরে, মানে এখানে শনাক্ত হওয়ার পরে এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে করোনা সংক্রমণ বাড়ার পরে এখন পর্যন্ত সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, আপনি কি মনে করেন করোনা ঠেকাতে এই যে পদক্ষেপগুলো এখন পর্যন্ত আমরা সঠিক পথে আছে কিনা? ডক্টর মুশতাক হোসেন। ধন্যবাদ। আমার আমন্ত্রণ জানাবার জন্য স্টুডিওতে যারা আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে ভ্যারিয়েন্টের সাথে কোনো দেশের নাম যুক্ত না করার জন্য বিজ্ঞানীরা রোজ জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে গ্রিক অক্ষরের নাম বের করেছেন। ভারতের শনাক্ত হওয়ার যে ভ্যারিয়েন্ট তাকে ডেল্টা ভ্যারিয়েন্ট বলা হয়েছে। ব্রিটেনের শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টকে বলা হচ্ছে আলফা ভ্যারিয়েন্ট। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টকে বিটা ভ্যারিয়েন্ট, এবং ব্রাজিলে যেটা চলছে সেটাকে তারা গামা ভ্যারিয়েন্ট করছে। আশা করি, কারণ দেশের নামের সাথে যুক্ত হলে মনে হয় সে দেশটা দোষী বা দায়ী, কিন্তু সেটা প্রথম শনাক্ত হয়েছে হয়তো সেই দেশে, এখন সারা দুনিয়াতেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন ভ্যারিয়েন্ট। আর সরকার যে ব্যবস্থা নিয়েছে, দেখুন, এটা সন্তোষ বা সঠিক বলার কিন্তু এগুলো আপেক্ষিক বিষয়। যদি আমি আশাবাদী ভাবে বলি যে ঈদের পর যদি এই সীমান্ত ব্যবস্থাপনা, আমি সীমান্ত বন্ধ এই কথাটাও ব্যবহার করতে আমার আপত্তি আছে, শত্রু দেশের সঙ্গে সীমান্ত বন্ধ করা হয়। আমরা যেটা করেছি সেটা হচ্ছে, দর্শক, সম্ভবত আমাদের নেট যোগাযোগে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমরা আবারও চেষ্টা করব তার সাথে যুক্ত হওয়া মাত্রই আবার তার সাথে আলোচনায় যাব। আমিনুল ইসলাম, আমার মনে হয় ডক্টর মুশতাক হোসেন যে জিনিসটা বলতে চাচ্ছিলেন যে আসলে এই যে আমি যে প্রশ্নটা রেখেছিলাম যে সরকার সঠিক পথে আছে কিনা, বিষয়টা আপেক্ষিক। আপনাকেও যদি আলোচনার সূত্র ধরেই প্রশ্ন করতে চাই, আপনি বলছিলেন যে পরিস্থিতি যখন যেটা হচ্ছে যে বাস্তবসম্মত পদক্ষেপ, এখানে কি বলবেন? এখানে একটা খুব মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, করোনা মহামারীকে কেন্দ্র করে আমরা যখন সরকারের সাফল্যের কথা বলতে চাই, তখন জোনায়েদ সাকি সহ জামাত, বিএনপি, হেফাজত যারা আছে তারা সবাই কিন্তু বলে যে এটা সরকারের কোনো কিছু নেই, এটা আল্লাহর রহমত। আমি বিলিভ করি আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না, এবং তারা বলছে এইভাবে দুইভাবে কতদিন বাঁচা যায়। তাহলে যদি আপনি সেই জায়গায় স্ট্রিক্ট থাকেন যেটা আল্লাহর রহমত, তাহলে কোনো বিপর্যয় হলে সরকারকে দায়ী করেন কেন? তাহলে সেটা আল্লাহর গজব বিষয়ে সেটা কিন্তু মানে না। আমি এই থিওরিটার কারণ খুঁজে পাই না। আপনি দেখেন মোস্তাক ভাই যে আলোচনাটা করছিলেন, যেমন স্বাস্থ্যবিধি মানা প্রসঙ্গে জনাব সাদি যেটা বলেছেন যে এটা স্বাস্থ্যবিধি মানছে না মানুষের, কারণ হচ্ছে মানুষের সরকারের প্রতি আস্থার সংকট। আমি জনাব সাকি খুব স্পষ্ট ভাষায় কথাটা বলতে চাই যে পৃথিবীতে বাংলাদেশ নয়, সারা পৃথিবী কিন্তু করোনার ভয়াল থাবায় ক্ষতবিক্ষত, এবং সেই সব দেশগুলো উন্নত বিশ্ব যারা ভালনারেবল টাইম অতিক্রম করে আজকে কিছুটা স্থিতি অবস্থায় দাঁড়িয়েছেন, সে আমেরিকা, সে ব্রিটেন, ওই সময়ে যদি আপনার সুযোগ থাকে সেই জনগণগুলো আদৌ এই ডিস্ট্যান্সিং অথবা মাস্ক পরা এগুলোকে আদৌ কেয়ার করেছিল কিনা, এটা কিন্তু আবার দেখা যাচ্ছে আমাদের সরকার যখন সেটা কঠোরভাবে প্রতিপালন করার জন্য কখনো নিরাপত্তা বাহিনীকে দিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তখন কিন্তু তারা আবার বলেছে যে এটা অমানবিক, এভাবে পথচারীকে মারা যায় না, পথচারীকে দণ্ড দেওয়া যায় না। এখন তাহলে আপনি আইনও মানবেন না, আবার তাহলে আমরা কি করি? আমাদের সন্তানরা যখন বুঝে না বুঝে ভুল করি, আমরা তো অনেক সময় তাদেরকে ধমক দেই, অথবা মাঝে মধ্যে যদিও বা সেটা শুনতে খারাপ লাগে, মাঝে মধ্যে আমরা তাদের হালকা ব্যত্রাঘাত করি। কেন? কারণ ওদের বুঝ নেই। আমাদের দেশেরও আমি যেটা মনে করি, এটা সমস্যাটা কোথায়? আপনি দেখুন, আমরা সবাই এখানে বসে আছি, আমাদের কেউ যদি খবর দেয় যে লিফটের গোড়ায় একটা বাঘ বসে আছে, আমরা কিন্তু কেউ ঘর থেকে বেরোবো না, কারণ বাঘ দৃশ্যমান। যতক্ষণ না সে বাঘকে তাড়ানো হয় আমরা কেউ বেরোবো না। কিন্তু আজকে করোনার যে ভীতি বা করোনার যে ভয়াল গ্রাস, সেটা তো বাঘের চেয়ে ভয়ঙ্কর, সেটা অদৃশ্য, কিন্তু সেটা দেখা যাচ্ছে না বলে আমরা কেউ কিন্তু মাস্ক পরছি না। সেটা যদি দেখা যেত বাঘের মতো অথবা একটা ভয়ঙ্কর সাপের মতো, হ্যাঁ, অথবা ওইরকম কোন একটা ভয়ঙ্কর মানে একটা বিচ্ছুর মতো যদি দেখা যেত যে 8-10টা বিচ্ছু এখানে দাঁড়িয়ে আছে, আমরা কেউ কিন্তু ওদিকে অতিক্রম করতাম না, আনলেস সেগুলো সেখান থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত। কিন্তু করোনাটা দেখা যাচ্ছে না বলেই মানুষ মনে করছে যে আমার কি হবে, কিচ্ছু হবে না। তো এটা তো আমি মনে করি না যে এটা মানে সরকারের প্রতি আস্থার সংকটের কোনো বিষয়। এটা হচ্ছে, আমি মনে করি এটা হিউম্যান নেচার
এটা শুধু বাংলাদেশের বলে কথা না, আমি দেখেছি ওয়ার্ল্ডের অনেক জায়গায়। স্বাস্থ্যবিধি না আমি মানার একবার এক ধরনের- প্রত্যক্ষদর্শী, আমি আমার লন্ডন থেকে আমার এক বন্ধু যখন লন্ডনের অবস্থা যখন 100% লকডাউন, আমি তাকে ফোন দিলাম, তখন বাংলাদেশ টাইম রাত 10:30। দেখলাম যে অনেক শাউটিং। আমি বললাম তুমি কই? বলে আমি বিচে। আমি বললাম কী করো তুমি বিচে এই লকডাউনের মধ্যে? বলে তুমি টিভি ভিডিও অন করো। ভিডিও অন করে দেখলাম শত শত মানুষ। তাহলে ওরাও কি মানে মানুষের এটা হিউম্যান মাঝে- নেচার। জি। হিউম্যান নেচারটাকে আমরা যখন সুবিধা হচ্ছে সরকারের প্রতি অনাস্থা হিসেবে চাপিয়ে দিচ্ছি। আবার সরকার যখন করোনা প্রতিরোধে সাফল্যের ভূমিকা রাখছে তখন বলছি যে এটা আল্লাহর রহমত, এটা আবার দুর্ভাগ্য আলোচনায় হচ্ছে। ফিরবো আমরা একটু এই online- জায়গাগুলো থেকে অতিক্রম করে আমাদের বাস্তব জায়গায় আসতে হবে। সরকার যদি ভালো কোনো পদক্ষেপ গ্রহণ না করে থাকে তাহলে আল্লাহর রহমত কি শুধু বাংলাদেশে হয়? অন্যান্য অনেক দেশে তো সেটা হচ্ছে না। অবশ্যই আল্লাহর রহমত আছে, কিন্তু পাশাপাশি আমি মনে করি আল্লাহর রহমত যেমন আছে তার চেয়ে অনেক বেশি সরকারের কার্যকর পদক্ষেপগুলো আমাদের আলোচনায় আসে। জোনাস থেকে আপনার কাছে আলোচনা যাব, কিন্তু আমরা একটু অনলাইনে যুক্ত ছিলাম ডক্টর মুশতাক হোসেনের সাথে, তার সাথে আবার যুক্ত হতে পেরেছি আমরা। ডক্টর মুশতাক হোসেন, যে প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চেয়েছিলাম, কোন পথে আসলে আমরা এগোচ্ছি এবং সেটা সঠিক পথ কিনা যদি বলতেন। জি, আমি দুঃখিত যে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে গেছি। আর যেটা বলছিলাম যে সীমান্ত ব্যবস্থাপনার কারণে সুনামির ঢেউয়ের মতো একটা ঢেউ আসার আশঙ্কা ছিল, সেটি আপাতত ঠেকানো গেছে। কিন্তু মহামারী কিন্তু 100% ঠেকানো যায় না। এটিকে নিয়ন্ত্রণ করে সেই সময়টাতে প্রস্তুতি নিতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সংক্রমণটা ধীরে ধীরে ছড়াচ্ছে, কিন্তু এখন কিন্তু ঊর্ধ্বগতি। যে 7টি জেলা বা 8টি জেলা এখন সবচেয়ে বেশি গুরুতর পরিস্থিতি, সেখানে রোগীদের যে শনাক্তের হার, যতজন রোগীকে টেস্ট করা হচ্ছে তার শনাক্তের হার বিবেচনায় সেটি 30%-এর শনাক্তের হারটা বেশি, এবং অথবা প্রতি 1 লক্ষ জনসংখ্যার মধ্যে যেসব জেলায় গত 14 দিনে 14 দিন হচ্ছে আপনার এই কোভিড-19 রোগের সূত্রিকাল, অর্থাৎ একজন লোক সংক্রমিত যদি হয় 14 দিনের মধ্যে তার লক্ষণ দেখা দেয়। গত 14 দিনে যদি প্রতি লাখ জনসংখ্যায় 10-এর বেশি হয়ে থাকে, অথবা যদি 5 দিনের ব্যবধানে যে শনাক্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, এই কতগুলো বিবেচনা আছে। আরেকটি বিবেচনা হচ্ছে, যদি দেখি আমাদের হাসপাতালে রোগীতে ভরে গেছে, করোনা রোগীতে, এবং তাদেরকে জায়গা দেওয়া যাচ্ছে না, এই যে কোনো একটি বা যে কোনো দুটি মানদণ্ডে কিন্তু বলা যায় সেসব জায়গায় রেড জোন বা লাল জোন, এটাকে এই মানদণ্ড ঠিক করা হয়েছিল গত বছরে। সেই বিবেচনায় কিন্তু সীমান্তর একদম সীমান্তে না, কিন্তু সীমান্তের ভেতরে সেই জেলাও কিন্তু আছে যেগুলোতে কিন্তু আপনার এই লাল জোন হিসেবে চিহ্নিত। আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যারা স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত আছেন তারা এইসব জেলায় যাতায়াত নিয়ন্ত্রণ করা উচিত এবং সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া উচিত। দেখুন, লকডাউন কথাটা কিন্তু একটা বিভ্রান্তিকর কথা। লকডাউন কোনো অফিসিয়াল কথা না। এরকম কথা হচ্ছে জনস্বাস্থ্য বিধি। সে বিধি নিষেধ কখনো তার আওতা অনেক বিস্তৃত হয়, কখন আওতা সীমিত হয়, কখন আওতা মিনিমাম থাকে। যতদিন পর্যন্ত সারা বিশ্বে করোনা মহামারী থাকবে ততদিন পর্যন্ত সমস্ত দেশকে কিন্তু এই জনস্বাস্থ্যের বিধিনিষেধ মানতে হবে। কখনো আমরা শুধুই মাস্ক পরবো এবং সাবান দিয়ে হাত ধোবো বাইরে গেলে এবং দূরত্ব বজায় রাখবো, এটি সবসময়ের জন্য প্রযোজ্য। যদি এখানে করোনা শনাক্ত বাংলাদেশে 0-এর কোঠায় থাকে কিন্তু পৃথিবীর অন্য দেশে থাকে, কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের অফিস আদালত বন্ধ করতে হয়, কখনো রাস্তাঘাট বন্ধ করতে হয়, কখনো ঘরে থাকতে বলা হয়, এগুলো কিন্তু বিভিন্ন ধাপ। লকডাউনটা চালু হয়ে গেছে, যদি আমি সাবান দিয়ে হাত ধুই বা কিংবা মাস্ক পরি, এটাকেও লকডাউন বলা হচ্ছে। অনেকটা যে মোটর সাইকেলকে হোন্ডা বলা কিংবা কোমল পানীয়কে কোকা কোলা বলা, কাজী এটা সঠিক শব্দ নয়। কাজী লকডাউন যদি কথাটা আমরা বলি, আমাদের কাছে চোখের সামনে ভেসে ওঠে যে কারফিউর মতো অবস্থা, কিন্তু জনস্বাস্থ্যের ব্যবস্থা সেটি হয় না। জি, ডক্টর মুশতাক হোসেন, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। টিকা নিয়ে আপনার কাছে আমার একটু প্রশ্ন আছে, একটু আলোচনায় অংশ নিয়ে তারপর আবার আপনার কাছে টিকা নিয়ে একটি প্রশ্ন আছে। জোনাস সাকি, আমিনুল ইসলাম যে কথাটি বলছিলেন যে করোনা মোকাবেলায় সরকারের অনেক অর্জন কি আপনারা আসলে সেভাবে দেখতে চান না, বা ওইভাবে যদি বলে মূল্যায়ন করতে চান না, এটার কি ব্যাখ্যা দিবেন আপনারা? দেখুন, এই বিষয়ে এত আলোচনা আমরা করেছি, পদে পদে দেখিয়েছি যে সরকারের পদক্ষেপগুলোর কোনো বাস্তবায়ন তো নেই। মানে তারা একটা, ধরেন এর আগে সাধারণ ছুটি ঘোষণা করলেন, এগুলো তো নিশ্চয়ই সারা বছর ধরে চলবে না, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে যখন একটা নির্দিষ্ট কাজ ঘোষণা করেন সেটা বাস্তবায়নের হার কতটুকু সেটা দেখতে হবে না। ফলে আমরা ওগুলো দেখেছি যে কিভাবে এটা 2-3 দিন পরেই থাকেনি, মানুষের ঘরে খাদ্য দেওয়া হয়নি, নানা ধরনের যে আর অন্যান্য প্রস্তুতি এবং ইয়েগুলো, এবং এবারের লকডাউন তো আরো তামাশা হয়েছে। এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। এবং লকডাউন বলতে যে জিনিসটাকে বোঝায় সমস্ত কিছুকে একটা কার্যত মানে কিছু স্থগিত করে ফেলা, প্রায়
ধরুন চলাচল থেকে শুরু করে ইত্যাদি, সেই সব জায়গাগুলো থেকে এটা সাময়িক সময়ের জন্য করতে হয় এবং এটাতে সাফল্য আনার জন্য, কারণ বিপুল ক্ষতির বিনিময়ে কিন্তু এটা করতে হয়। ফলে সেই সাফল্যের জন্য যে পূর্ব প্রস্তুতি সেগুলো না নিয়ে একটা ঘোষণা দেওয়া মাত্র। এখন এটা ঠিক যেটা ডক্টর মোস্তাক হোসেন বললেন যে বরং স্বাস্থ্যবিধির দিকে যাওয়া দরকার, সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধিগুলো। এখন একটা সরকারের উপরে যখন জনগণের আস্থা থাকে, তখন তারা যখন উদ্বুদ্ধ করতে থাকেন, তার প্রতি বিশ্বাসযোগ্যতা যখন থাকে, তখন তারা যেটা বলেন সেটা মানুষ অনুসরণ করতে আগ্রহী থাকে। যখন সরকারের প্রতি আস্থার সমস্যা থাকে, তার নানান রকম দুর্নীতি, তার নানান রকম কথাবার্তার কোনো কনসিস্টেন্সি থাকে না, তখন এই সব, এবং সরকারের প্রতি সরকার যদি জনসম্মতির উপর দাঁড়িয়ে না থাকে, ভোটের উপর দাঁড়িয়ে না থাকে, সবগুলো মিলিয়ে কিন্তু এই জায়গাটা তৈরি হয় যে তার পদক্ষেপ নিয়ে মানুষের মধ্যে নানান রকম কনফিউশন কাজ করে, সেগুলো আছে। এখন আমি যেটা বলছি যে আপনি কান ধরে উঠবস করাবেন, এটা অমানবিক বলবো না। আপনি একটা মানে কলোনির বিরুদ্ধে ফাইট করে আপনি একটা স্বাধীন রক্তাক্ত মানে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, আপনি সেখানে তো মানুষকে এই আচরণ করবেন না। মানুষ যখন আইন মানছে না, তাকে আইন মান্য করার জন্য যে মানবিক ভাবেই তাকে সেটা নিশ্চিত করতে হবে, সেটাই কিন্তু আইন বল প্রয়োগ করে নয় এগুলো। হ্যাঁ, ফলে আমরা যেভাবে করছি বল প্রয়োগেরও একটা মানে মানবিক দিক, মানে মানবিক বলে মর্যাদাকর দিক থাকে। আপনি তো অমানবিক অমর্যাদা করে বল প্রয়োগ করতে পারেন না। আমি সেই জায়গাটাকে বলছি যে আপনাকে এইসব জায়গায় করতে হবে। আমি এই আলোচনাগুলো বেশি না করে আমি শুধু একটা কথা বলি। দেখুন, দুটো বিষয় আমি এক বলছি, স্বাস্থ্যবিধি এবং হাসপাতালের প্রস্তুতি। সেক্ষেত্রে ধরেন অক্সিজেন সাপ্লাই ঠিক মতো আছে কিনা, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ঠিক মতো আছে কিনা, দেশে অক্সিজেনের মজুদ ওই রকম পরিস্থিতি হলে আমরা সেটা পূরণ করতে পারবো কিনা, আইসিইউ এবং অন্যান্য যে জায়গাগুলো সেগুলো আনুপাতিক হারে আছে কিনা, এগুলো হচ্ছে স্বাস্থ্যগত প্রস্তুতি। ওষুধের দাম মানুষের ক্রয় সীমার মধ্যে রাখার জন্য যে প্রস্তুতি, তার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, যেটা আজকেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে 70% লোককে সারা পৃথিবীর যদি ভ্যাকসিনেশনে না আনা যায়, ততক্ষণ পর্যন্ত করোনা মুক্ত আমরা হচ্ছি না। বাংলাদেশে এই ভ্যাকসিনেশনে যাওয়া দরকার। এখন ভ্যাকসিনের ক্ষেত্রে আমি এটা বহুবার জায়গায় বলেছি যে সরকার যখন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের জন্য আগাম বিনিয়োগ করলো, সেটা ভালো পদক্ষেপ ছিল, কারণ তার কারণে আমরা আগাম পেয়েছি। কিন্তু সমস্যাটা দেখা গেল যখন একটা সোর্সের উপরে কেবল নির্ভরশীল থাকলো। কি হলো তার ফলাফল? এখন যখন ভারতে একটু পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল, তারা বন্ধ করে দিল। কিন্তু তখন একই সময় কিন্তু চীনের একটা প্রস্তাব ছিল যে এখানে তারা পরীক্ষা নিরীক্ষাও করবে, সেটার সাথে অংশ নিলে আমরা চীনের সাথে এই ভ্যাকসিন যেটা আজকে $10 কিনতে হচ্ছে, এটা অনেক কম দামে এবং অনেক সংখ্যায় আমরা তখন এখনই পেতাম সেটা। ফলে এই যে ডাবল সোর্সের দিকে, ট্রিপল সোর্সের দিকে যাওয়া, সেটা গেল না কেন? পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন একটি বিশেষ কোম্পানির, যার কর্ণধার বা সরকারেরই প্রধানমন্ত্রী শিল্প উপদেষ্টা, তাদের একচেটিয়া ব্যবসায়ীর সাথে এটা করা হয়নি। ফলে এই যে স্বাস্থ্যখাতে একচেটিয়া করা যায়, রাষ্ট্রীয় পলিসি ঠেকিয়ে দেওয়া যায়, অথবা নিজেদের অনুকূলে নিয়ে আসা যায়, অথবা ভারত বলছে দেখে চীন থেকে আনা যায় না, এই যে দেশের নতজানু পররাষ্ট্রনীতি, অথবা এগুলো সবকিছু, এগুলো একটা দুর্নীতির বড় বড় জায়গা যেগুলো ধরাই হয় না। এর নানান রিফ্লেকশন ফোরার মতো আমরা দেখি, যখন টিস্যু ফোরসেপস 400 টাকার জিনিস 20,000 টাকায় কেনা হয়। আপনি টিকার প্রসঙ্গটা তুলেছেন, এই আলোচনা একটু ডক্টর মুশতাক হোসেনের কাছে যাব, তারপর আবার আপনার কাছে ফিরবো। ডক্টর মুশতাক হোসেন, আপনাকে আমি বলছিলাম যে টিকা নিয়ে আমার প্রশ্ন আছে। জোনায়েদ সাকি টিকার ঘাটতি নিয়ে একক উৎসের উপর নির্ভরতার কুফল নিয়ে বলছিলেন, কিন্তু আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, আজকে আমরা যখন আলোচনা করছি তার কিছুক্ষণ আগে ফাইজারের 1,06,000 ডোজ টিকা এসেছে। আপনি কি মনে করেন টিকা নিয়ে যে একটা অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তা কি দূর হলো? ডক্টর মুশতাক হোসেন, আমার একটু কথা ছিল, জি আমি আপনার কাছে ফিরবো। জি জি, হ্যাঁ, টিকা নিয়ে কথা বলার আগে একটু সামান্য যেটা শেষ করতে পারিনি, আমাদের সংক্রমণ প্রতিরোধ করবার জন্য যে জনস্বাস্থ্যবিধি সবচাইতে ভালো মডেল হচ্ছে উহান মডেল, অর্থাৎ সংক্রমণ শূন্যের কোঠায় আসা পর্যন্ত পরপর 3 সপ্তাহ সবকিছু বন্ধ করে রাখা, যেটা লকডাউন নামে অনেকে বুঝে, যে ঘরে থাকা এবং যাতায়াত বন্ধ করা। এটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম তারা সেটা সাফল্যের সঙ্গে করতে পেরেছে। সেখানে তারা করতে পেরেছে এই কারণে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের খাওয়া পড়ার সব সেই দায়িত্ব সেই রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আমাদের মতো দেশে সেটি করা খুবই মুশকিল, কাজে এখানে অনেক জায়গায় আপোষ করতে হয়। সেই জনগণের জীবিকা তাদেরকে অ্যালাউ করা যেন তারা তাদের জীবিকা খুব একটা বিপদে না পড়ে, এই এখানে আপোষ মীমাংসা করে একটা ভারসাম্য করে চলতে হবে। কাজে একটা আদর্শ পদ্ধতিতে আমরা চলছি বলা যাবে না, সবকিছু এখনো বন্ধ করে রাখার কথা, যেহেতু শনাক্তের হার 10% উপর ওঠানামা করছে। এবারে টিকার বেলায় আসি। এখন টিকার বেলাও কিন্তু আমরা বলতে পারবো না অনিশ্চয়তা দূর হয়েছে। টিকা বিশ্বব্যাপী অনিশ্চয়তা আছে। আমাদের যে টিকার ভালো যাত্রা শুরু হয়েছিল সেটি অব্যাহত রাখা যায়নি ভারতে নজিরবিহীন সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে। এখন যেগুলো আসছে খুবই সামান্য, এবং চীন থেকে তো এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে টিকা আসা শুরু হয়নি। যেটা পেয়েছে সেটা আমরা তাদের উপহার পেয়েছি।
আর ফাইজারের যে টিকা পেয়েছি খুবই সামান্য 1 লাখের মতো। দেখুন দামের কথা যদি বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দাম সবচেয়ে কম। সিনোফার্মা যে টাকা যে টাকার কথা বলছেন, অবশ্যই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার চেয়ে দাম বেশি পড়বে। এবং ফাইজার যদি আমাদের টাকা দিয়ে কিনতে হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে বিনামূল্যে দিচ্ছে, যদি আমাদের টাকা দিয়ে কিনতে হয় এটার দাম হবে সেই সিনোফার্মার চাইতেও বেশি দাম হবে। কাজেই নানা কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিচ্ছে যারা নীতি নির্ধারক আছেন। তবে কথা হচ্ছে যে যে কোনো সূত্র থেকেই হোক, সবচাইতে আগে যে সূত্র থেকে পাওয়া যাবে সেখান থেকে টিকা কিনতে হবে, সেটা সরকার সিদ্ধান্ত নিয়েছেন। এবং টিকাটা এখন পাওয়া যাচ্ছে না। যত দ্রুত আমরা টিকা পাবো হয়তো একটা সন্তোষজনক ব্যাপার। এখনো বলা যাবে না যে আমাদের টিকার অনিশ্চয়তা দূর হয়েছে, কারণ এই 1.5 লাখ টিকা 1 লাখ টিকা এগুলো কিন্তু আমাদের অনেক কম। জি, ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়েছিলেন আইইডিসি এর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেন। জোনায়েদ থেকে আপনার উত্তর আছে, একটু আপনার কাছে যাব। আমিনুল ইসলাম, এই প্রশ্নটার আমি নিঃসন্দেহে এবং আমি নিশ্চিত যে এই প্রশ্নের উত্তর ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিটি নেতাকে বারবারই ওই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে বেক্সিমকোর মতো একটি কোম্পানিকে একচিটে ব্যবসার সুযোগ দেওয়াটা আসলে তখন সেই পরিস্থিতিতে কতটা যৌক্তিক ছিল? এখানে একটা বিশাল মানে গ্যাপ হয়ে গেছে। সেটা হচ্ছে কি, আপনি যদি জনসন অ্যান্ড জনসনের কোনো একটা দোকান বাংলাদেশে দিতে চান, আপনাকে দিতে দিবেন, আপনাকে বলবে বাংলাদেশি যে এজেন্ট আছে সে এজেন্টের কাছ থেকে নাও। অ্যাস্ট্রাজেনেকার বাংলাদেশের এজেন্ট হচ্ছে বেক্সিমকো, ওরা তো ওদের এজেন্ট ছাড়া কাউকে দিবে না, এটা হচ্ছে বাস্তবতা। এখন এটা মোস্তাফিজ যেটি বলেছেন যথার্থই, যে সরকার এখানে প্রথম, যেহেতু আমাদের অর্থনীতিটাও দেখতে হবে যে আমি কত টাকা দিয়ে একটা টিকা কিনতে পারবো, আমাদের সামর্থ্যটাও দেখতে হবে। যেহেতু এটা কম দামে এবং কোয়ালিটি ভালো, সেই জন্য সরকার সেটা দিয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, এটা ঠিক যে এখানে একটা সমন্বয়হীনতা ছিল, না হয় সরকারের অনেকগুলো উইং খোলা রাখা বা জানলা খোলা রাখা দরকার ছিল, যেন আমরা কোনো কারণে এটা না হলে অন্যটা পেতে পারি। সে জায়গায় অবশ্যই আমাদের একটা গ্যাপ আছে, এটাও শেয়ার করা যায় না। কিন্তু আমি এভাবে কথাটা বলতে চাই যে বাংলাদেশের মানুষ যখন টিকা গ্রহণ করে তখন কিন্তু অনেক উন্নত বিশ্বের টিকা নেওয়াই শুরু করেন। ইভেন আমরা স্পষ্টত মনে আছে যেদিন বাংলাদেশে 40 লক্ষ মানুষ টিকা গ্রহণ করেছিল, তখন কিন্তু কানাডার মতো দেশের মাত্র 15 লাখ মানুষ টিকা গ্রহণ করেছিল। অর্থাৎ আমি কথাটা এই কারণে বললাম, সরকারের প্রতি আস্থা রাখুন। এখন যে সংকট, সে সংকট কাটিয়ে ওঠে এখানেও আমরা সাফল্যের মুখ দেখব ইনশাল্লাহ, যেহেতু নেতৃত্বে শেখ হাসিনা। যেমন সরকারি নির্দেশনা মানা প্রসঙ্গে জোনায়েদ সাকিব বারবার যে বিষয়টাকে জোর দিচ্ছেন যে সরকারের প্রতি মানুষের আস্থা নেই, এই কারণে মানুষ নির্দেশনা মানছে না। আমি তার কাছ থেকে জানতে চাই, ঠিক আছে আমি মানলাম আপনার বক্তব্যটা, তো সরকারের প্রতি আস্থা না রেখে মানুষ যদি স্বাস্থ্যবিধি না মানে সে করোনা আক্রান্ত হবে, তাহলে সরকারের লাভ কি? যে মানল না তার লাভ কি? মৃত্যু তার হবে। এটা এমন যদি হতো যে সরকারের প্রতি আমি আস্থাহীনতা দেখিয়ে সরকারকে বিপদে ফেলবো, এই ক্ষেত্রে কি সরকার বিপদে পড়বে নাকি যে আপনার স্বাস্থ্যবিধি মানবে না সে বিপদে পড়বে? ডেফিনেটলি সে বেশি বিপদে পড়বে, কারণ তার জীবনটা সংকটের মুখোমুখি হবে। সুতরাং এই বাস্তবতাও জোনায়েদ সাকিদের যে বক্তব্য সরকারের প্রতি মানুষের আস্থার সংকট, সেটাকে মানে টোটালি একটা ইনভ্যালিড, এটা প্রমাণিত হয়। বাট আমি টিকা প্রসঙ্গে যেটা বলছেন যে সের উপর কেন নির্ভর করব, আমি তো বললাম সেটা যেহেতু আমাদের তখন অবস্থার প্রেক্ষাপট ছিল, যেটা তখন ইন্ডিয়াতে এরকম অবস্থা ছিল না, এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা আপনারা জানেন যে এটা অনেক উন্নত মানের, কিন্তু অন্য বিকল্প দেশের উৎসগুলো কেন খোঁজা হলো না? যে প্রশ্নটা নিঃসন্দেহে তারা বলেছি, এখানে অবশ্যই সরকার একটা সমন্বয়তা কাজ করেছিল, এবং সেটা সরকার যত দ্রুত উপলব্ধি করতে পেরেছে ততগুলো সরকার সাথে সাথে জানলা উইং খুলে দিয়েছে, উইন্ডো। যেমন আমরা রাশিয়ার সাথে কথা বলেছি, চায়নার সাথে কথা বলছি, এবং আমরা এখন ফাইজারের সাথে টিকা আনতেছি, সেটা যত দামি হোক। এবং মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, যেমন করে হোক যেভাবে হোক টিকা আনবো, মানুষকে টিকার কারণে মৃত্যুবরণ করতে দেওয়া হবে না। জোনায়েদ সাকিব, আপনার কাছে ফিরবে একটা ছোট্ট বিরতির পর আপনি নিঃসন্দেহে আপনার কথাগুলো বলবেন। আমি সাথে যে প্রশ্নটা যুক্ত করতে চাই, আমিনুল ইসলাম বলছেন যে টিকার ব্যাপারে আস্থা রাখার যে আহ্বান জানাচ্ছেন, সেটা জবাবে আপনি কি বলবেন? বিরতির পর আপনার উত্তর জানতে চাইব। দর্শক, ইভ্যালি নিউজ এন্ড ভিউজ একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি নিউজ এন্ড ভিউজে। জোনায়েদ সাকিব, আপনি টিকা নিয়ে আপনার যে জিনিসটা বললাম, সরকারের প্রতি আস্থাহীনতার ফল হচ্ছে যে সামগ্রিক বাস্তবতা এই জিনিসটা কার্যকর হচ্ছে না। এখন কার্যকর না হওয়ার ফলাফল যে মানুষই দুর্ভোগের মধ্যে পড়বে, সেটা তো একটা আছেই। মানে এই বাস্তবতায় তো এটা এমন একটা জিনিস যা শেষ পর্যন্ত আবার মানুষই দুর্ভোগের মধ্যে পড়ছে। তো এখন সেটার ফলাফল দিয়ে আপনি সরকারের প্রতি আস্থা আছে এটা প্রমাণ করা যায়। মানুষ নিজে মরে আরেকজনের বিপদে বলে সবকিছু কনসিয়াসলি করে তা না। আসলে একটা রাষ্ট্র কিংবা রাষ্ট্রকে যারা পরিচালনা করে সরকার, আমি একটু শেষ করি,
সেটা হচ্ছে সমাজ কিভাবে চলবে, জনগণ কিভাবে চলবে, এটা কিন্তু খালি প্রত্যেকের নিজের সচেতনতা, নিজের বুঝের উপরেই সবসময় নির্ভর করে না। এইটা প্রধানত রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনাকারী সরকারের নির্দেশনার মধ্যে দিয়ে কিন্তু সমাজের প্রধান গতিমুখগুলো নির্ধারিত হয়। সে কারণেই আশা করা হয় যে সরকার কিংবা রাষ্ট্র যা নির্দেশনা দিবেন তারা জনগণের পক্ষে যখন তাদের উপর আস্থার সম্পর্ক থাকে তখন মানুষ এগুলো অনুসরণ করে। সেই জায়গা থেকে আমি বলছি যে অনাস্থার জায়গাটা আছে এবং সেখানে মানুষকে যথেষ্ট পরিমাণে উদ্বুদ্ধ করার কাজটি এখনো তারা করতে পারেননি। উদ্বুদ্ধ করা মানে হচ্ছে কান ধরে উঠবোস করানো, এবং সেটা তাও বেশিরভাগ ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষ, যারা শ্রমজীবী মানুষ, তাদের উপরে, যাদের ক্ষমতা নাই তাদের উপরেই সেই স্টিম রোলারটা চলে। আমি ফিরে আসি আবার ভ্যাকসিন নিয়ে জরুরি আলোচনা। এইটাই দেখুন, এইটার কেন বিরোধিতা করছি যে ওই সময়ে অ্যাস্ট্রাজেনেকা থেকে কিনেছে, তার একটা বাংলাদেশে এজেন্ট লাগবে, সেটা কেন সরকারি কোম্পানি না, সেটা কেন বেক্সিমকোই, সে নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু একটা কোম্পানি লাগবে, যেটা সরকারি আইন করেছে, এবং সেখানে দামটা স্বচ্ছভাবে কিনা আমরা সেই প্রশ্নটা তুলছি। বেক্সিমকো তাতে কমিশন পাবে, এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আপত্তির জায়গাটা হচ্ছে স্বচ্ছতা আছে কিনা। দুই, যেটা মূল আপত্তির জায়গা, সে কোনোভাবেই তার একচেটিয়া ব্যবসার জন্য অন্য সোর্স থেকে এই সময়ে আমদানি কিংবা ভ্যাকসিনের উৎস সন্ধানের জায়গাটা বাদ দিতে পারে না, মানে ওটা ঠেকিয়ে দিতে পারে না। সেইটা যারা তাদের একচেটিয়া ব্যবসার স্বার্থে করেছেন, সেরকম ক্লজও সম্ভবত এখানে ছিল। এইটাই হয়ে গেছে সমস্যার জায়গা। সে একই সময় চীনের সাথে যখন আলোচনা চলছিল, তাদের সাথে যদি এই যুক্ত হতো বাংলাদেশ, তাহলে আজকে কিন্তু এটা একটা সাধারণ মানুষের ধারণা যৌক্তিক যে এই $10 তাকে এটা হয়তো কিনতো না, আমরা অনেক কম দামে আরো বেশি সংখ্যায় পেতাম। এখন যখন ভ্যাকসিনের হাহাকার, তখন তো দাম বেশি পড়বেই। এখন সরকার নানান দিক থেকে চেষ্টা করছে, এই চেষ্টা হয়তো সফল হোক এটা আমরা চাই, কারণ সরকারের ক্ষমতায় আছে এবং আমরা তো মানুষের মৃত্যু কামনা করতে পারি না। কিন্তু আমরা যেটা চাই যে মানুষের জীবন বাঁচানোর জন্য এই সরকার যা কিছু তার শক্তি আছে সেটা তারা করুক এবং এই ভ্যাকসিন সংগ্রহ করুক। এমনকি দাম দিয়ে কিনতে হলেও সেটা শেষ পর্যন্ত আমাদের কিনতে হচ্ছে, সেখানে স্বচ্ছতা থাকা দরকার, কারণ এই মুহূর্তে কম্পিটিটিভ বাজার হয়তো দাম বেশি হবে। কিন্তু যেটা জরুরি বিষয়, এই যে সরকারের সিদ্ধান্ত যথাসময় না নেওয়ার ফলে যে ল্যাপসটা হলো এবং যে সময়টা আমরা মানে মাঝখানে সময় চলে যাচ্ছে, এর মধ্যে যদি যেটা বললেন যে কি ভ্যারিয়েন্টের নতুন নাম হয়েছে, মানে ভারতে যে মিউটেশনের ফলে যে ভ্যারিয়েন্ট, এটা ভারতের কোনো দোষ না, বাংলাদেশেও মিউটেশনের ফলে বাংলাদেশের একটা ভ্যারিয়েন্ট তৈরি হতে পারে। আমি বলছি যে এটা দেশের প্রশ্ন না, মানে ওই নির্দিষ্ট ভ্যারিয়েন্ট একটা বিপজ্জনক প্রভাব ফেলেছে ভারতে। কাজে একই মানে ভৌগোলিক এবং একই ভৌগোলিক অঞ্চলের মানুষ হিসেবে বাংলাদেশেও তাদের প্রভাব খারাপ হতে পারে, এটা একটা আশঙ্কা। ফলে আমাদের সব ধরনের প্রস্তুতি রাখা দরকার, কেননা এই ধরনের ভেরিয়েন্টের যদি ব্যাপক প্রকোপ হয় এবং একই রকম পরিস্থিতি হয়, তাহলে আমাদের হাসপাতাল ব্যবস্থা, আমাদের স্বাস্থ্যের যে দুর্নীতি, তার ফলে কি যে পরিণতি দাঁড়াবে সেটা আমরা ভাবতেও শিওরে উঠি। ফলে আমাদের বক্তব্য হচ্ছে সরকার অতি দ্রুত স্বাস্থ্যগত প্রস্তুতি নিক, আমাদের বক্তব্য হচ্ছে যতভাবে এটাকে সংক্রমণ ঠেকানো যায় তার প্রস্তুতি নিক, এবং দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন আনার ব্যবস্থা করুক, স্বচ্ছতা রেখে, এবং তাদের যে ব্যর্থতা তার জন্য জাতির কাছে ক্ষমা চাক। আমিনুল ইসলাম জুনায়েদ সাকি স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রসঙ্গটা এরই মধ্যে তুলেছেন। আমি এর সাথে একটু এভাবে যুক্ত করতে চাই। নিঃসন্দেহে করোনার পর থেকে স্বাস্থ্য খাতে সরকার নানা অর্জন আছে, কিন্তু স্বাস্থ্য খাতে নানা অনিয়ম আমরা দেখেছি। বিশেষ করে আজকে সিপিডি তার একটি অনুষ্ঠানে বলেছে যে স্বাস্থ্য খাতে শুধু গতানুগতিকভাবে এই বাজেটে বরাদ্দ বাড়ালে আসলে এটার কোনো উপকার হবে না, বরং চুরি অপচয় বাড়বে। দরকার কাঠামোগত পরিবর্তন, স্বচ্ছতা। আপনি কি বলবেন? আমি এটার সাথে একমত। আমি মনে করি শুধু বরাদ্দ বাড়ানোটাই সমাধান নয়, আমাদেরকে ধীরে ধীরে পৃথিবীতে কিন্তু দুর্নীতিমুক্ত কোনো দেশ নেই, আমাদেরকে দুর্নীতিটাকে যতটুকু সম্ভব কমিয়ে আনতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং আজকে এত দুর্নীতির কথা বলা হচ্ছে, আপনি দেখুন তো এই দুর্নীতিগুলো কারা ধরেছে এবং এই দুর্নীতির সাথে যারাই কম বেশি জড়িত। আপনি একজন দেখেন তো যাকে সরকার ছাড় দিয়েছে, স্পেস দিয়েছে, যে বাঁচার সুযোগ দিয়েছে, একজন, সেটা সরকারি দলের হোক, বিপক্ষে দলের হোক, বিপক্ষে দলের হোক, একজনকে কিন্তু সরকার ছাড় দেয়নি। তাই সরকার তো এখানে নিরাপদ ভূমিকা পালন করতেছে। বাট আবার এটাও যদি দেখেন, আমার কথাটা হয়তো শুনলে মনে হতে পারে যে আমি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি, নট দ্যাট। আপনি যখনই আমাদের মতো দেশে এই মানুষ সবসময় কিন্তু সুযোগের ব্যবহার করতে চায়। যেমন ধরেন, যখন আপনি দেখবেন যে প্রচুর বৃষ্টি, আপনি রাস্তা পার হতে পারছেন না, একটা রিক্সাওয়ালাকে যদি বলেন আমাকে রাস্তার ওই পাশে নিয়ে তো, সে বলে যে আমার 100 টাকা দেন, অথচ সে কিন্তু অন্য সময় টাকাও নিবে না, বলে স্যার আসেন। এটা হচ্ছে আমাদের নেচার। এই নেচারটা আপনি একদিনে দূর করতে পারবেন না। আবার এই নেচার একদিনে দূর করতে পারবেন না বলে আমি এই দুর্নীতিটাকে প্রশ্রয় দিতে রাজি না, এই দুর্নীতিটাকে সাপোর্ট করতে রাজি না। কিন্তু সরকার এখানে একেবারে জিরো টলারেন্স আছে, তবু হচ্ছে। বাট সরকার জিরো টলারেন্সে থেকে এটাকে সর্বোচ্চভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে বলেই এক সময় যে বাংলাদেশ পরপর 5 বার
2001 থেকে 2006 দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সেই বাংলাদেশ আজ দুর্নীতির সূচকে অনেক অনেক পেছনে। এটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশের বাস্তবতা। সুতরাং এই যখন আমি অ্যাপ্রিসিয়েট করি জোনায়েদ সাকিকে, এবং আমি সবাইকে যারা সরকারের সঠিক সমালোচনাটা করেন, যেমন জোনায়েদ সাকি সুন্দর একটি কথা বলেছেন যে আমাদের অবশ্যই তখন উচিত ছিল অনেকগুলো ফ্রন্ট খুলে রাখা, যদি এটা না হয় টিকা যেন ওইটা পাই, অনেকগুলো উৎস হাতে রাখা, যেন একটা না হলে বিকল্প। কেউ ভাবেনি যে এরকম সেকেন্ড ওয়েভ আসবে, যেমন এখন বলা হচ্ছে থার্ড ওয়েভ আসবে। এটা আসলে একটা টোটালি আনএক্সপেক্টেড বিষয় হয়ে যাচ্ছে। তবুও আমি মনে করি আমাদের সেটা অপশন রাখা দরকার ছিল, কিন্তু বর্ষার জায়গাটা ওই জায়গায় শেখ হাসিনা। এবং জোনায়েদ সাকি যেটি বলছেন যে সরকারের প্রতি আস্থাহীনতা, সরকার মানে কি? সরকার প্রধান শেখ হাসিনা। আজকে দেখুন তো এই পর্যন্ত বাংলাদেশে দেশি বিদেশি ইন্টারন্যাশনাল যতগুলো সার্ভে প্রতিষ্ঠান সার্ভে করেছে, কোনো সার্ভেতে শেখ হাসিনার প্রতি 75% বেশি মানুষের আস্থা। এরপরেও যদি বলেন সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা, তাহলে আমি জানি না যে আস্থাটা কি হতে পারে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত। জোনায়েদ সাকি, স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল, আমিনুল ইসলাম বলেছেন এবং ক্ষমতাসীন দল বারবারই এই জিনিসটা বলতে চায়, এবং এটা তো ঠিক যে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না, এবং যখন যেটা নজরে আসছে ধরা হচ্ছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনি কি বলবেন? দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে আমি স্বাস্থ্য খাতে মানে যথাযথ বাজেট বরাদ্দর মানে আবারও আমরা প্রস্তাব তুলব, এবং আমরা আগের বছরও তুলেছি এবং এবছরও তুলব, কারণ এই বাজেট আমাদের দরকার আছে, এবং এই বাজেটের ব্যয় যাতে যথার্থভাবে হয়, অর্থাৎ আমাদের এই যে করোনা পরিস্থিতি যে কোনো সময় খারাপের দিকে যেতে পারে সেটা মোকাবেলা করার জন্য, এবং ভ্যাকসিন মানে সারা দেশের মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য এই বাজেটটা প্রয়োজন আছে। সুতরাং এই বাজেট বরাদ্দ করা দরকার। এখন দুর্নীতি হচ্ছে বলে বাজেট করা যাবে না, এটা বললে তো কোনো কাজ হবে না। মানে আমাদেরকে বাজেটে যেতে হবে, যা প্রয়োজনীয় বাজেট, এবং সেই বাজেট যা চলছে বিদ্যমান বাজেট এটা মোটেই হবে না। কিন্তু দুর্নীতিটা যে রাখা হয়েছে এটা ঠেকানোর জন্য এই খবর তো আসছে যে এই করোনা কালেই 375 কোটি টাকা দুর্নীতি করা হয়েছে কেবল 10টা হাসপাতালে এই ধরনের জিনিসপত্র ক্রয় করার জন্য। সেই সব বিভিন্ন নমুনা আমরা দেখেছি, এক একটা মানে বেডের দাম কত, সেই বেড কত টাকা দিয়ে কিনেছে। এখন যে খবর বেরিয়েছে এই যে 400 টাকার জিনিস 20,000 টাকায়, মানে এটা তো 250 টাকার জিনিস 25,000 টাকা, মানে 100 গুণ। মানে আপনি মানে কোনো কল্পনার সীমার মধ্যেও আসলে আনা যায় না যে এগুলো কিভাবে তারা করেন। এখন এগুলো আপনার মানে এগুলোর সাথে যুক্ত যারা, তাদের হয়তো একজন দুজন ফুড সোলজারকে ধরে আপনি ইয়ে করতে পারেন, যেমন শাহেদ, সাবরিনা ইত্যাদি ফুড সোলজার যারা মানে অর্থাৎ একটা জিনিস দুর্নীতির মানে শেষ পর্যায়ে বাস্তবায়ন যিনি করছেন তাকে আপনি ধরলেন, কিন্তু এর সুতোটা যে পর্যন্ত মানে খোদ স্বাস্থ্যমন্ত্রী সাইন করছেন তাকে কিন্তু মিনিমাম জবাবদিহিতার আওতায় আনা হয়নি। সেখানে স্বাস্থ্য সচিব চেয়ে উচ্চ পদস্থ সমস্ত গুরুত্বপূর্ণ সচিবরা সেখানে উপস্থিত, তাদের কাউকে জবাবদিহিতার আওতায় আনা হয়নি। এই খাতে যে বিরাট ব্যবসা এবং যারা মানে সিন্ডিকেট গঠন করে ফেলেছেন তাদেরকে কিন্তু কোনো জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। ফলে দুর্নীতির যে বড় ক্ষেত্রটা, সেই প্রক্রিয়াটা ওইটাকে অক্ষত রেখে কিছু ফুড সোলজার দিয়ে মানুষকে দেখানো যে আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তার ফলে কিন্তু একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, থামছে না। এখন বরাদ্দ দরকার এবং এই দুর্নীতির প্রক্রিয়াকে বন্ধ করা দরকার। এতটুকু ন্যূনতম জায়গা এই করোনা কালে মানুষ আশা করে, এবং এর যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন মানুষের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে, আজ হোক কাল হোক। এখন এই জায়গাটা আমি বারবার বলবো, দুর্নীতিতে চ্যাম্পিয়ন এই সমস্ত আলোচনা করে আসলে লাভ নাই। এই কারণে যে এইটার হিসেব করতে গেলে ওই যে 2001 সালে যে প্রথম দুর্নীতি চ্যাম্পিয়ন, ওটা কিন্তু আওয়ামী লীগ আমলের 2000 সালের জুন মাস থেকে 2001 সালের জুন মাস, এই ফিসক্যাল ইয়ারের মানে দুর্নীতির হিসেবটা বেরিয়েছিল 2001 সালের অক্টোবরে। কাজে ওইটা কিন্তু বিএনপি মানে দিয়ে আপনি খালি বলে চললে হবে না। আমাদের এখানে দুর্নীতি যে স্কেলে এখন হচ্ছে এবং আমাদের আকার বাড়ছে, কিন্তু দুর্নীতিটাও মানে কয়েক গুণ স্কেলে হয়ে যাচ্ছে। এর যদি আপনি লাগাম টানতে না পারেন, এখন লাগাম টানার পূর্ব শর্তই তো মানুষের ভোটের অধিকার, জবাবদিহিতাপূর্ণ সরকার। গণতন্ত্র মানে কেবল সংখ্যাগরিষ্ঠের শাসন না, গণতন্ত্র মানে হচ্ছে জবাবদিহিতা, যাতে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যালঘিষ্ঠ যারা তাদের অধিকার ক্ষুণ্ণ না হয়। তো এই দেশে তো আজকে আপনি সংখ্যাগরিষ্ঠের শাসন একটা যেটা ফ্যাসিবাদের রূপ নেয় সেই জায়গায় চলে গেছেন। করোনা কালেও আপনি দমন, পীড়ন, নির্যাতন, গ্রেফতার, মানুষের মৌলিক মানে অধিকারগুলো না পাওয়া, জামিন না পাওয়া, এইসবগুলো চলছে। তো আমি মনে করি যে সরকারের দিক থেকে মানে এখন প্রধান প্রস্তুতি নেওয়া দরকার হচ্ছে আমাদের স্বাস্থ্যগত জায়গাটা ঠিক করা, বাজেটের স্বচ্ছতার জায়গা আনা, এই সমস্ত ক্রয় সহ সমগ্র ব্যয়ের ক্ষেত্রে একটা স্বচ্ছতা আনা এবং একটা স্বাধীন কমিশন গঠন করে স্বাস্থ্য খাতের সমস্ত দুর্নীতির হিসেব নেওয়া এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া, সে যে ব্যক্তি হোক, এবং ভ্যাকসিনের জন্য
সার্বিক প্রস্তুতি জি নেওয়া। আপনার কাছে তাহলে আবার বাংলাদেশ ফিরবো। স্বাধীন হবে। আমিনুল ইসলাম, কিউএসটাকে যে কথাটা বললেন যে প্রকৃত অর্থেই দুর্নীতিতে লাগাম টেনে ধরা এবং শুধু লোক দেখানো, অর্থাৎ একেবারেই যারা কি বলবো যারা মাঠ পর্যায়ে কিছু দুর্নীতি করেছে তারা সুতো টেনে ধরে মূল হোতাদের বের করা। আমি কি করব? আওয়ামী লীগের কয়জন এমপি এবং নেতার নাম বলবো যারা দুর্নীতির কারণে এখন প্রতিদিন কোর্টে হাজিরা দিচ্ছেন। হ্যাঁ, এরা কিছু রুপটি, আমি ওদের নাম বলে মানে করতে চাই না, কিন্তু আপনি নিজে জানেন যে আওয়ামী লীগের 8-10 জন এমপিকে প্রতি মাসে দুর্নীতির মামলার কারণে কোর্টে হাজিরা দিতে হচ্ছে, দুটোকে হাজিরা দিতে হচ্ছে। ওরা কিছু রুপটি। এরপরে যদি আপনারা এখন বলেন, যেমন এখন রাত বাজে 11:30, 12:30, কারণ আমি যদি বলি না দিনের আলো, এখন দিনের 12:30, আপনি আমার কিছু বুঝাতে পারবেন না। এবার জোনাস সাহেব যে কথাটা বললেন যে 2001 থেকে 2005-এর দুর্নীতির কথা বললে হবে না, কারণ আওয়ামী লীগের আমল। ঠিকই আছে, আওয়ামী লীগের আমল তো 1 বছর ধরলাম, মানলাম, বাকি 4 বছরে কি আওয়ামী লীগ করেছিল? না, না, আমি তো ওটাকে উনি defend বলছেন, করছি। না, আমি বলছি যে উনি আপনি ডিপেন্ড ওইটা করেছেন, বলে উনি আপনি ডিপেন্ড নিজের করেছেন, পাচ্ছেন উনি ডিপেন্ড না। করেছেন। ওটা উনি যেটা বললেন, আপনার চমৎকার একটা কথা কাছে বলছেন ওই যে উদাহরণটা এখন justify করবেন এখন না। দুর্নীতি সে স্কেলের চেয়ে অনেক উপরে গিয়েছে। চমৎকার কথা বলেছেন। তাহলে এই যে 5 বার বাংলাদেশকে দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করা ছিল, কাদের সার্ভে ছিল? টিআইবি, তাই তো? জি তাহলে এখন ধরে নিতে হবে ওনার দাবি যদি সঠিক হয়, তাহলে টিআইবি দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতিবাজ। কারণ এখন দুর্নীতি এর চেয়ে অনেক বড় স্কেলে ছড়িয়ে পড়ার পরেও টিআইবি বাংলাদেশকে দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন করছে না, কারণ টিআইবি আওয়ামী লীগের কাছ থেকে ঘুষ খাচ্ছে। এটাই তো সত্য, যদি তার দাবি সঠিক হয়। সুতরাং এই বাস্তবতাগুলোকে মাথায় রাখতে হবে। এই আমার কথা হাসবেন, আপনার কথা হাসবে। তাহলে যদি দুর্নীতি যদি আগের চেয়ে অনেক বড় স্কেলে যায়, তাহলে বাংলাদেশ তো দুর্নীতির প্রথম তালিকা ধারে কাছেও নাই কেন? মানে এখনকার স্কেল নাই কেন? নাই কেন বলেন, কেন নাই? নাই কারণ তাহলে যারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করে, যারা শুনেন, হাসবেন মানুষ, আপনাদের কথা শুনে মানুষ হাসবে। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, কোন দুর্নীতিবাজ ছাড়া পেয়েছে? একটা প্রমাণ দেন। সে হলমার্ক কেলেঙ্কারি দিয়ে শুরু করে A to Z কে ছাড়া পেয়েছে? কাকে আদালতের কাঠগড়ায় দৌড়াতে হচ্ছে না? অতীতে একটা দৃষ্টান্ত দেখান, যেই ব্যক্তিটাকে FBI এসে দুর্নীতির সাক্ষ্য দিল, যে ব্যক্তিটা ডন, মানে ওয়ার্ল্ডের ডন, দাউদ ইব্রাহিমের সাথে লন্ডনে বসে বৈঠক করলো, সেই ব্যক্তিটাকে একটা দল তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলো। আর আপনি তাদের দুর্নীতি চোখে দেখেন না, বলছেন তাদের চেয়ে বড় স্কেলে এখন বাংলাদেশে দুর্নীতি হচ্ছে। তাহলে বড় স্কেলে যদি দুর্নীতি হয়, তাহলে এতদিন যারা দুর্নীতিকে র্যাঙ্কিং করে, তাহলে তারা অন্ধ হয়ে গেছে, নিশ্চয় আওয়ামী লীগ থেকে টাকা খেয়েছে। আর যদি টাকা না খেয়ে থাকে, তাহলে অবশ্যই দুর্নীতি কমেছে। আপনার দাবি অযৌক্তিক। আপনি যেটা বলছেন যে সে স্কেল অনেক বড় হয়েছে, এখন স্কেল বড় হয়নি। বড় হয়েছে কি জানেন? এই যে আপনি সারাক্ষণ বলছেন না, মানুষের কথা বলার অধিকার নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, কথা বলার অধিকার না থাকলে, স্বাধীনতা না থাকলে এই একটা নিউজও বাংলাদেশে আসতো না। তখন কি হচ্ছে সেটা জানতো না। এই নিউজগুলো যে প্রতিদিন আসছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, এটাই প্রমাণ করে এই সরকার সংবাদপত্র স্বাধীনভাবে লিখতে পারে, মানুষ কথা বলতে পারে, সরকার কোনো ব্যবস্থা নেয় না, কারণ এটা মত প্রচারের। আপনার কাছে আবার ফিরবো। জোনাস থেকে এই প্রশ্ন আপনার কাছে জানতে চাই, এবং এটা কিন্তু ক্ষমতাসীন দল বারবারই বলতে চান যে কথা বলার স্বাধীনতা আছে দেখে আসলে দুর্নীতির চিত্রগুলো আসছে। আমি প্রথম কথা বলি যে আমিন ভাইকে তো এই কথাগুলো বলতে হবে, নাহলে তো মানে ওনার সরকার। না না, আমি বিশ্বাস করে বলছি, সরকারি বিষয় না, সরকারি আমি দলের বিশ্বাস করে বলছি। বাস্তবে আমি বুঝে শুনে বিশ্বাস করেন না, আমি আওয়ামী লীগ না করলে এটা আমরা জানি। না, এটা আমি বিশ্বাস আমি করি। যেটা আপনি বলছি যে আপনি কি অন্তর্জামী নাকি? না না, রাখেন রাখেন, এটা উত্তর দেন। আমি বিশ্বাস করি না মানে আপনি কি অন্তর্জামী? বাস্তবতাটা আমরা না না না, আমি জেনে খবরে শুনে যেটা আমি বলছি। এসেছি, আমি আওয়ামী লীগ না করলে এই কথাগুলোই বলতাম। আমি তো বলি দুর্নীতি হচ্ছে না, এই যে দুর্নীতি বাস্তব হচ্ছে, খবরগুলো, সরকার কাউকে আপনি ছাড় যখন দিচ্ছে না। 250 টাকার জিনিস 25,000 টাকা দিকেন, বাস্তব খবরগুলো আছে না, বাস্তব খবরগুলো মানুষের জায়গা থেকে আনে। আর যেটা উনি তুলনা করেন, আমি কোনো ওনার সাথে, এটা বিএনপির নেতৃবৃন্দ যখন এসে তার সাথে ঝগড়াটা হলে ভালো হতো। আচ্ছা, এখন উনি অভিযোগ করলেন যে বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কার সাথে বৈঠক করেছেন? দাউদ ইব্রাহিম। বাংলাদেশে একটি কোম্পানি যে কর্ণধার সরকারের শিল্প উপদেষ্টা, তিনি তার কোম্পানির একচেটিয়া ব্যবসার সাথে সরকারের এত বড় একটা পলিসিকে নিয়ন্ত্রণ করতে পারেন অথবা বাধা তৈরি করতে পারেন। অন্য সময় না, ওই সময় তাহলে আমাদের চীনের সাথে যে উদ্যোগ ছিল সেটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে। এবং কেন পররাষ্ট্রমন্ত্রী এটা বললেন যে তার কারণে আমরা পররাষ্ট্রমন্ত্রী কেন বলছে? পররাষ্ট্রমন্ত্রী সরকারের একজন মন্ত্রী এটা বলবেন আর আপনি এটা পার পেয়ে যাবেন? তাহলে তার কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?
এত বড় এটা ঘটনা তো আমি তো বলছি এটা যেহেতু আমি তো এটা বলছি, আমার শুনেন আমি তো আপনাকে বলছি, আমিও বলেছি যে অ্যাস্ট্রাজেনেকাতে যখন সরকার বিনিয়োগ করেছে সেখানে যদি আমি বললাম যে সরকারের তখন আরো ভালো পদক্ষেপ করা দরকার ছিল, এটা আমি বলছি। আপনি বললেন যে দরকার ছিল, সেটা যে করা হয় না তার তো কোনো না কোনো দায় আছে, তো কেউ না কেউ দায় আছে, ভুল হতে পারে, দায় তো পররাষ্ট্রমন্ত্রী বলে দিচ্ছেন। আমি বলছি যে সে দায় পররাষ্ট্রমন্ত্রী বলে দিচ্ছেন কার দায়, সেটার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ হলো। এত বড় বড় জিনিস থাকতে আপনি কে কার সাথে মিটিং করলো সেটা যখন তুলনায় আসে, আমি মনে করি তুলনাটা যথার্থ হচ্ছে না। কিন্তু এটার দ্বারা আমি বলছি না যে অতীতে কেউ দুর্নীতি করে থাকলে আমি যদি এইটুকু বলতে চাই, বাংলাদেশের কথা বলার স্বাধীনতা বাক্স মানে টেলিভিশনের মধ্যে নিয়ে আসা হয়েছে, এবং ওনারা কথা বলার স্বাধীনতা কি জায়গায় আছে, তথ্যের স্বাধীনতা কতটুকু আছে। সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে হেনস্থা করা হলো এবং তার নামে যে চার্জ করা হলো, রীতিমতো ট্রিজন চার্জ, মানে তিনি রাষ্ট্রের সাথে বেইমানি করছেন, অর্থাৎ রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, শত্রুপক্ষের সাথে মানে তথ্য দিয়ে দিচ্ছেন, এইরকম অভিযোগ আনলো। কিন্তু জব্দকৃত নথিতে যা দেওয়া গেল সবই হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সমস্ত ক্রয়ের মানে চাহিদাপত্র, হ্যাঁ, সেটা কেন্দ্রীয় ভান্ডার থেকে চাহিদাপত্র দেওয়া আছে অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় নিজে মন্ত্রিসভার জন্য তৈরি করেছে ইত্যাদি। যে এই যে জিনিসগুলো, এ থেকে বোঝা যায় যে আসলে সরকার যেখানেই মনে করে একটু বিপজ্জনক জায়গা হবে, যে তথ্য তার এই পুরো দুর্নীতির মূল চেহারা তুলে ধরবে, তখন তারা একেবারেই তথ্য এবং সংবাদ মাধ্যমেরও গলা টিপে ধরতে চায়। তার জন্য তো তাদের অফিস এই 23 সালের অ্যাক্ট আছে, অফিসার্স কি জানো, অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, আরেকটা আছে হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যার মধ্যে আসলে এই সিক্রেটস অ্যাক্টটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কাজে আমি বলবো যে আইনিভাবেই তারা এখন নানানভাবে ব্যক্তির এবং গণমাধ্যমের কন্ট্রোল করার ব্যবস্থা আমাদের হাতে আসলে একেবারেই সময় নেই। আমার বক্তব্য খুব বেশি নাই, আমি বলছি যে যা ইতিমধ্যে আমি বলে ফেলেছি। আমি বলছি যে সরকারকে আমরা তো চাই যে তারা দেখাক, তো সেই দেখাক যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বড় বড় দুর্নীতির সংবাদ, যেগুলো এমনকি সরকার সমর্থিত পত্রিকাতেও আসছে, তাদের ব্যাপারে কি পরিষ্কার পদক্ষেপ নেওয়া হচ্ছে। জি, আমিনুল ইসলাম, আমাদের হাতে একেবারেই সময় নেই, আপনি খুব সংক্ষেপে যদি এই প্রশ্নের উত্তর দিন। পদক্ষেপ তো দেখছেন, আমি তো বললাম কোন পদক্ষেপটা নেওয়া হচ্ছে না। যেখানে অন্যায়, যেখানে অনিয়ম, যেখানে দুর্নীতি, সেখানে তো সরকার সেটা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণে স্টপ করছে, এবং স্টপ করছে বলেই তো আমরা আজকে যে করোনার এই ভয়াল অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে অন্যান্য পৃথিবীর অনেক উন্নত আইনি কাঠামোর মধ্য দিয়ে গণমাধ্যমের কণ্ঠ রোধ করার যে একটা, রুজিনা ইসলামের প্রসঙ্গে আমি একটা লাইনে বলি। রুজিনা ইসলাম, শুধু এইটুকু আপনাকে বলি, একটা বিষয় খুব ক্লিয়ার, আমরা যেটা বুঝি রুজিনা ইসলাম কি করছেন আগে সবাই বাদ দেন, আমরা অডিও এবং ভিডিওতে যেটা দেখলাম, নর্মাল ভদ্রতা কি, আমি যদি আপনার অফিসে যাই, আপনি যদি না থাকেন, ভদ্রতা হচ্ছে সে অফিসে ঢুকে বসা যায় না, যদি না বলে থাকেন যে আমিন সাহেব আসবে আপনি বসতে দিন। কিন্তু আমরা রুজিনা ইসলামের সে অফিসে ঢুকা এবং অফিস থেকে দ্রুত বেরিয়ে যাওয়া, আবার এসে মুস্তাকা দিতে যাওয়া, এই বিষয়গুলো কি মিন করে? এটা তো কোনো, আপনি এটা তো ডেফিনেটলি একটা, আমি বলবো যে ইল মোটিভ নিয়ে সে ওখানে ঢুকেছিল। ইল মোটিভ নিয়ে কাজ করা আর সংবাদ সংগ্রহ করা ডেফিনেটলি লট অফ ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটাকে আমাদের মাথায় রাখা উচিত। সেই কারণে হয়তো রুজিনা ইসলাম বলেছেন আমি মুস্তাকা দিয়ে চলে যাব। তবে হ্যাঁ, এটা ঠিক, ঘটনাটা হয়তো ওখানে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু সেটা হয়নি। সেটা আমাদের জন্য, আমাদের হাতে আসলে একেবারে সময় নেই। আমিনুল ইসলাম এবং জুনায়েদ সাকি, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, ইভেলে নিউজ অ্যান্ড ভিউজ আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।